বাংলাদেশ সরকারের কাছে নয়, সেই জিনিসটার খুবই গুরুত্ব আছে আন্তর্জাতিক বাজারেও। ঠিক আছে, আমি গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখছি। আপনি আমাকে আপনার ফোন নম্বরটা দিয়ে যান, আমি তারপর কোনো রকমের খবর পাইলে আপনাকে জানাচ্ছি। দ্বিতীয় পর্ব। শতুকা নিজের একটা কার্ড হাবুল শেখকে দিয়ে হাবুল শেখের ফোন নাম্বারও নিজে নিয়ে নিল। বেরিয়ে আসার আগে হাবুল শেখ নিজেই এবারে উপছে বলল, হ্যাঁ, আমাকে লালবাজার থেকে সুবীর গুহ ফোন করেছিলেন আপনাদের ব্যাপারে। আমি অবশ্যই যতটা আপনাদের পারবো সাহায্য করব। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। শতুকা আমাকে বলল, শেরু, বুঝতে পারছিস তো এখন কার কাছে আমরা গিয়েছি? হ্যাঁ শতুকা, আমরা এখন যার কাছে এসেছি সেই হাবুল শেখ হচ্ছে পুলিশের একজন ভালো সোর্স। লালবাজারও তাকে সোর্স হিসাবে ভালোই ব্যবহার করে। একদম তাই, ঠিক তাই। আর আমাকে সুবীর নিজেই জানিয়েছে যে এই হাবুল শেখ খোজাডাঙ্গা বর্ডারের একজন ভালো পাচারকারী। ও নিজেও পাচারকারী, তাকে এখানকার সবাই ভালোই সমঝে চলে। তবে কিনা হাবুল শেখের একটা বড় গুণ হচ্ছে সে কখনোই দেশবিরোধী কোনো কাজে জড়িয়ে থাকে না। দেশবিরোধী কোনো কিছু তার নজরে পড়লে সে অবশ্যই লালবাজারে জানিয়ে দেয়। আর এই করেই লালবাজারের দুঁদে অফিসার মানে আমার বন্ধু সুবীর গুহর সঙ্গে হাবুল শেখের ভালোই ঘনিষ্ঠতা আছে। বুঝলি কিছু? বটুকবাবুর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে সে কোনো কিছু একটা বলার জন্যই যেন ইতস্তত করছে। সেই অবস্থায় দাঁড়িয়ে শতুকাই তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বটুকবাবু, কিছু বলবেন নাকি? বলে ফেলুন। বলছি, এই হাবুল শেখ তাহলে একজন ক্রিমিনাল তো? হ্যাঁ, ক্রিমিনাল তো। কি হয়েছে তাতে? না না, মানে মানে তাহলে নিশ্চয়ই সে হাতে বন্দুক নিয়ে ঘোরে। হ্যাঁ, সে হাতে বন্দুক নিয়ে ঘোরে তো কি? আর সে বন্দুক থেকে যে কোনো সময় গুলি বার হয়ে আপনার মাথার খুলিও উড়িয়ে দিতে পারে। কি মারাত্মক বিপদের সম্ভাবনার কথা আপনি বললেন। তবে বটুকবাবু, আপনার কিন্তু তেমন একটা ভয় নেই। কেন কেন আমার ভয় নেই কেন? তার কারণ এই হাবুল শেখ একেবারেই সার্টিফাইড দেশপ্রেমী, আর সে তাই অন্য কোনো দেশপ্রেমীর বিরুদ্ধে তার বন্দুক ব্যবহার করে না। এখন আপনি যদি নিজে একজন সাচ্চা দেশপ্রেমী হন, তাহলে তো আর আপনার মনে কোনো ভয় থাকার কোনো কথা নয় হাবুল শেখের বন্দুকের থেকে, তাই না? শতুকার মুখ থেকে এই কথা শুনে বটুকবাবু কি যে উত্তর দেবে বুঝতে না পেরে মুখ চোখ একেবারে হাঁ করে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে অন্য কোনো কথাই আর বার হচ্ছে না। আমরা ওই অবস্থায় পানিতর গ্রাম থেকে বেরিয়ে এলাম। শতুকার আমরা ফিরে এসেছি আমাদের দেশের বাড়ি ধান্যকুড়িয়া গ্রামে। সেখানে আমরা বিশ্রাম নিচ্ছি। শতুকা অবশ্য কোনোভাবেই কোনো তদন্তের সময় একেবারেই নিজেকে ছাড় দেয় না। সবসময় সে কিছু না কিছু একটা করে চলে, যাতে সেই সহজেই এই তদন্তের সমাধানে কোনো হদিশ পেতে পারে। এখানেও শতুকা একইভাবে সামনে মোবাইলে কি একটা করে চলেছে। আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, শতুকা, তুমি এখন কি করছো বলো তো? আমি নেট ঘেঁটে জানার চেষ্টা করছি এই সময়ে বাংলাদেশ থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু পাচার হওয়ার খবর পাওয়া যায় কিনা। দেখি একবার। আমি তাই শুনে খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, সেরকম কোনো খবর কি তুমি পেলে? না রে, এখনো সেরকম উল্লেখযোগ্য কিছু পাইনি। তবে আমি সবকিছু বেশ থরলি দেখছি। দেখি যদি কিছু পাওয়া যায়। শতুকার কথা শেষ হতে না হতেই বটুকবাবুর মূল্যবান উক্তি, আসলে কি জানো শেরু, তোমার শতুকা কিন্তু গোয়েন্দাগিরির সেই মূল কথাটাই এখানেও এই কেসের তদন্তে অনুসরণ করে চলেছেন। কোন মূল কথা বটুকবাবু? ওই যে কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বটুকবাবুর এই কথা শুনে আমরা দুজনেই প্রাণ ভরে হেসে নিলাম। এর মধ্যেই একটা ফোন শতুকার মোবাইলে এলো। শতুকা মোবাইল হাতে নিয়ে দেখল একটা অচেনা নাম্বার। শতুকা ফোন ধরতেই ওপাশ থেকে কণ্ঠস্বর, হ্যালো,
আমি হাবুল শেখ বলছি। ও হাবুল, কিন্তু এটা তো অচেনা নাম্বার। তুমি তো আমাকে অন্য নাম্বার দিয়েছিলে। হ্যাঁ, তবে মাঝে মাঝে আমাদেরকে একটু ফোন নম্বরটা বদলাতে হয় বাবু। তার কারণ তো বুঝেন, আমাদের ফোনে কে কখন কোন সময় আড়ি পাতে থাকে সেটা কিছুতেই বোঝা যায় নাই। ও আচ্ছা, হ্যাঁ বুঝলাম। তো এখন বলো, কোনো দরকার আছে? হ্যাঁ, একটা দরকারে আপনাকে ফোনটা করলাম। বাংলাদেশ থেকে একটা বড় দামি কিছু জিনিস আসছে, আর আপনি যেরকম বলেছিলেন সেরকম ওজনেরই কিছু একটা। আপনি সেই জিনিসটা একবার দেখবেন? হ্যাঁ, দেখতে পারি, কিন্তু জিনিসটা দেখলাম আর তারপর দেখা গেল সেটা আমরা যা চাইছি বা আমাদের যা বলা হয়েছে সেটা নয়। তাতে আবার তোমার কোনো অসুবিধে হবে না তো? না না, সেই রকম কোনো অসুবিধা হওয়ার সুযোগ নাই। তবে যদি সেটা আপনার চাওয়া জিনিস না হয়, তাইলে অন্য একটা মুশকিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। সম্ভাবনা মানে কিসের সম্ভাবনা? তাইলে পরবর্তী সময়ে যখন আপনি কিছু চেক করতে যাবেন তখনই সমস্যা তৈরি হবে। হাবুল, তুমি একটু খোঁজ নাও তো, যে প্যাকেটটা বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে এপারে এসেছে তার মধ্যে ঠিক কি জিনিস আছে। হ্যাঁ, আমি সেটা এক্ষুনি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। হাবুল ফোন কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই তার আবার ফোন। এবারে সে ফোন করে জানালো, হ্যাঁ, আমি খবর পাইছি ওই প্যাকেটের মধ্যে ইয়াবা আছে। ইয়াবা? না তো, তাহলে তো সেটা আমাদের দরকারি জিনিসের মধ্যে পড়ছে না। তুমি এরপরে এরকম আর কোনো প্যাকেট পাচার হয়ে বাংলাদেশ থেকে এদেশে এলে সেটা কিন্তু আমাকে জানিও, কেমন? হ্যাঁ, আমি তাইলে আবার কোনো খবর পাইলে আপনাকে জানাচ্ছি। শতুকা ফোন রাখার পরে আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, শতুকা, তুমি কিভাবে বলতে পারলে যে ওই ইয়াবা না কিসের যেন একটা প্যাকেটের কথা হাবুল শেখ বলল? সেটা একেবারেই তোমার দরকারের কিছু নয়। আসলে ওই ইয়াবা হলো এক প্রকার নেশার সামগ্রী। বাংলাদেশের তরুণ সমাজ ওই ইয়াবার নেশায় মত্ত একেবারে। আর সেই দেখা দেখি আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তের নিকটবর্তী কিছু গ্রামেও ইয়াবার নেশা করার প্রচলন হয়েছে। আর তার জন্য বাংলাদেশ থেকে প্রায়ই ইয়াবা পাচারের কথা শোনা যায় আমাদের ভারতে, যদিও মাঝে মধ্যে ইয়াবা বর্ডারে ধরাও পড়ে। তাহলে আমাদের আসল রহস্য ভেদ করতে আবার দেরি হবে দেখছি। তবে আমার কিন্তু কোনো রহস্য ভেদে দেরি হলে একদমই ভালো লাগে না। তবে বটুকবাবুকে অবশ্যই এই রহস্যভেদ করতে আর বেশি দেরি করতে হলো না। পরের দিনই শতুকার কাছে আবার ফোন হাবুল শেখের। হ্যাঁ সাত্তকি বাবু, আপনি আজকে অবশ্যই চলে আসুন আমাদের এইখানে। আজকে আবার একটা বড় পার্সেল পাচার হয়ে আসার কথা বাংলাদেশ থেকে। বড় পার্সেল? সেই পার্সেলেও আবার ইয়াবা নেই তো? না না, আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি বাবু। আজকে যে প্যাকেটটা আসার কথা তাতে কোনোভাবেই ইয়াবা থাকার কথা নয়। তবে যাই থাকুক না কেন, ওই প্যাকেটে সেটা অবশ্যই খুব দামি কিছু, আর খুবই গোপনভাবে এটা এসেছে। শতুকার সব শর্তের সঙ্গে হাবুল শেখের বলা বর্ণনা একেবারেই মিলে যাচ্ছে। শতুকা তাই এবারে ওখানে যেতে খুবই আগ্রহী। শতুকা এবারে জানতে চাইল, আচ্ছা তাহলে হাবুল, আমরা এখন কোথায় যাব? আপনারা ব্রিজ পেরায় ইটিন্ডায় চলে আসুন। আমি সেইখানে আপনাদের জন্য অপেক্ষা করব, আর তারপর আপনারা আইলে আমি আপনাদেরকে নিয়ে ওই প্যাকেটটা যেখানে রয়েছে সেইখানে নিয়ে যাব। ওকে, আমরা তাহলে এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। মোটামুটি ধরো ওই আধ ঘন্টার মধ্যেই তোমার ওখানে আমরা পৌঁছে যাচ্ছি, কেমন? শতুকা ফোন রেখেই আমাদের বলল, এই নে, এবারে আমাদের বেরোতে হবে ইটিন্ডা গ্রামে। রেডি হয়ে নে। আমরা সঙ্গে সঙ্গেই তৈরি। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে ইটিন্ডায় পৌঁছলে আমাদের রহস্য উদ্ঘাটনের ধাপ অনেকটাই এগিয়ে যাবে। আমরা ইটিন্ডা পৌঁছে গিয়েছি, কিন্তু সেখানে কোনোভাবেই আমরা আর হাবুল শেখের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। বারবার শতুকা ফোন করছে হাবুল শেখের নম্বরে, কিন্তু প্রতিবারই সেই একই কথা শোনাচ্ছে, সুইচড অফ। শতুকা বেশ অনেকক্ষণ ধরে হাবুল শেখের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে কি করবে সেটা ভাবছে। আর এই সময়গুলি হচ্ছে যে কোনো গোয়েন্দার কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়।
এই সময়ে যে গোয়েন্দা যত দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, ততই সে তার তদন্ত সমাধানের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। আর এই সব ক্ষেত্রে গোয়েন্দা শতুকা সত্যিই তুখর। তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে অন্য গোয়েন্দাদের থেকে একেবারেই আলাদা করে রেখেছে, বা বলা যায় অনেকটাই এগিয়ে রেখেছে। এবারেও গোয়েন্দা শতুকা সিদ্ধান্ত নিতে কোনো রকম আর দেরি করল না। সে সোজা আমাদের বলল, আমরা এখানে কিন্তু হাবুল শেখের জন্য নিশ্চিতভাবেই অনির্দিষ্টকাল অপেক্ষা করতে পারি না। আমাদের এখনই এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাব? আমরা এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব পানিতর গ্রামে। সেখানে আমরা হাবুল শেখের সন্ধানে তার বাড়িতে যাব। সেখানে যদি তাকে পাওয়া যায় বা তার কোনো সন্ধান পাওয়া যায়, তাহলে অন্তত আমাদের একটু সুবিধা হবে এই তদন্তের ক্ষেত্রে, বা বলা যায় আমাদের দুশ্চিন্তার অবসান ঘটবে। কিন্তু পেলে তো। কিন্তু শতুকা, আমরা যদি পানিতর গ্রামে গিয়ে হাবুল শেখের কোনো সন্ধান না পাই, তখন কি হবে? তখন অবস্থা বুঝে ব্যবস্থা। ব্যাস, শতুকা যখন এই কথা বলে দিয়েছে, তখন এরপর আর কোনো কথাই থাকে না। এখন আমাদের একটাই গন্তব্য, আর সেটা হচ্ছে পানিতর গ্রামে হাবুল শেখের বাড়ি। ইটিন্ডা থেকে পানিতর খুব একটা দূর না হওয়ায় আমরা খুবই দ্রুত সেখানে পৌঁছে গেলাম। কিন্তু হাবুল শেখের বাড়িতে গিয়েও আমরা তার কোনো নির্দিষ্ট খবর পেলাম না। তার বাড়ি থেকে শুধু এটাই বলা হয় যে হাবুল শেখ কোথাও একটা বেরিয়েছে, কিন্তু তারপর থেকে তার কোনো খবর নেই। এই উত্তর শুনে শতুকার মুখে একটা চিন্তার ছাপ। হাবুল শেখের খবর কিভাবে পাওয়া যাবে? শতুকা হাবুল শেখের বাড়িতে নিজের মোবাইল নম্বর দিয়ে এসে বলে, হাবুল শেখের কোনো খবর পাওয়া গেলে আমাকে জানাবেন, অবিলম্বে জানাবেন, দেরি করবেন না যেন। এটা বলে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। শতুকা বেশ চিন্তিত এই সব কিছু নিয়ে। এমনিতে এখানে যে কেসের তদন্তে আমরা এসেছি সেটা বেশ কঠিন কেসই। বাংলাদেশ থেকে অত কিছু এই দেশে আসে আইনি বা বেআইনি ভাবে। তার মধ্যে থেকে এইভাবে একটা 10-12 কেজির পার্সেলকে চিহ্নিত করা সত্যিই খুব কষ্টের কাজ। সেই কাজে হাবুল শেখ যথেষ্ট সাহায্য করলেও এখন হাবুল ব্যাপারটা হয়ে যাওয়ায় আবার নতুন করে শতুকাকে সবকিছু ভাবতে হচ্ছে। এর মধ্যেই শতুকার মোবাইলে ফোন। আমি হাবুল শেখের ছেলে আজাদ বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো, তোমার বাবার কোনো খবর পেলে? পেয়েছি, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। শতুকা এই খবর শুনে খুবই চমকে উঠে জিজ্ঞাসা করে, সে কি, মার্ডার? তোমার বাবাকে মার্ডার করা হয়েছে? কোথায়? আমার বাবার বডি পাওয়া গিয়েছে নদীর ধারে একটা ঝোপে। আর ওপাশ থেকে হাবুল শেখের ছেলে কিছুই বলতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে ফোন ছেড়ে দিল। শতুকা এবারে আমাদের বলল, তাহলে তো আমাদের ইটিন্ডাতে এখনই যেতে হবে একবার। আমরা গাড়ি ঘুরিয়ে চলে গেলাম আবার ইটিন্ডাতে। সেখানে খোঁজ নিয়ে জানা গেল কোথায় হাবুল শেখের বডি পাওয়া গিয়েছে। হাবুল শেখের বডি পড়ে আছে নদীর ধারে। সেখানে অনেক মানুষের ভিড়। শতুকা সোজা ওখানে চলে গিয়ে জানতে চাইল, কিভাবে হলো মার্ডারটা? ওখানে যারা থানার পুলিশ ছিল তারা শতুকার কাছে জানতে চাইল শতুকার পরিচয়। শতুকা নিজের পরিচয় দেওয়াতে এখন ওরাও শতুকাকে সমীহের চোখে দেখতে শুরু করেছে। শতুকা শুনে নিল হাবুল শেখকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে। শতুকা সবকিছু আরো ডিটেলসে জেনে নিল। শতুকার এবারে প্রশ্ন, তা হাবুল শেখের মোবাইলটা কোথায় গেল? ওখানে থাকা পুলিশ অফিসার জানালো সেটা আমরা পাইনি। শতুকা আবারও ওখান থেকে হাবুল শেখের মোবাইলে ফোন করল, কিন্তু এবারেও সেই একই কথা, সুইচড অফ। শতুকা এখন ঠিক করে নিচ্ছে কি করবে। শতুকা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে একেবারেই তুখর, সেটা সবাই জানে। শতুকা সিদ্ধান্ত নিল ওখান থেকে চলে আসার। শতুকাকে আমি জিজ্ঞাসা করলাম, এখন কোথায় যাবে? খুব খিদে পেয়েছে রে। এখন কোনো কাজ না, আগে বসিরহাটে কোনো একটা হোটেলে ঢুকে পেট পুড়ে খেতে হবে, তারপর অন্য কাজ। চল আগে খেয়ে নি। সেই মতো আমরা আবার বসিরহাটে ফিরে গেলাম। একটা হোটেলে ঢুকে আমরা খাচ্ছি।
আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, শতুকা, কি বুঝছো বলো তো এই মার্ডার নিয়ে? ডাল মে কুছ কালা হ্যায়, জরুর কুছ কালা হ্যায়। না 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 না, ডাল মে কুছ কালা নেই, বহুত কালা হ্যায়। আমরা ওখান থেকে চলে গেলাম আবার ধান্যকুড়িয়া বা ধানকুড়েতে। সেখানে পৌঁছেই শতুকা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফোন করে নিয়ে বলল, শেরু, নে, এবারে আর এই কেস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন নাকে তেল দিয়ে ঘুমো, জাস্ট ঘুমো। শতুকার এই কথা শুনে আমরা কিছু বলার আগেই বটুকবাবু বলল, তাহলে হাবুল শেখের খুনিও ধরা পড়বে? আশা তো করা যায়, দেখা যাক কি হয়। আমরা শতুকার কথাতেই উৎসাহিত হয়ে ঘুমিয়ে পড়েছি। বিকেলবেলায় শতুকার ডাকে ঘুম ভেঙে গেল। শতুকা আমাদের ডাকছে, শেরু, বটুকবাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের এখন বেরোতে হবে, জলদি। আমরা দুজনে শতুকার এইরকম ডাকে ধরপড় করে উঠে জানতে চাইলাম, আমাদের এখন কোথায় বেরোতে হবে? আমরা এখন যাব আবার সেই ঘোজাডাঙ্গায়। কেন? এই পাচার রহস্যের জাল গুটিয়ে আনতে। তাই শুনে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, এর মধ্যেই এই রহস্যের জাল একেবারে গুটিয়ে এসেছে? হ্যাঁ শেরু, ঠিক তাই। এই রহস্যের জাল একেবারেই গুটিয়ে এসেছে। কিরকম একটু জানাবে? আগে তোটা রেডি হয়ে নে, তারপর গাড়িতে যেতে যেতে শোনাবো। এখন ডিটেলসে বলতে গেলে দেরি হয়ে যাবে। নে, রেডি হয়ে নে। আমরা তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে শতুকার সঙ্গে রওনা দিলাম আবার ওই ঘোজাডাঙ্গা বর্ডারের উদ্দেশ্যে। গাড়ি ধান্যকুড়িয়ার ভেতরের রাস্তা থেকে ছাড়িয়ে টাকি রোডে উঠতেই বটুকবাবু বলল, সাত্ত্বিকবাবু, আপনি একটু কাইন্ডলি বলুন না এই কেসের ব্যাপারে, আমার যে তর্স হইছে না। আচ্ছা শেরু, তুই আগে একটা কথা বল দেখি, এই কেস আমি কিভাবে সলভ করে ফেললাম? নো আইডিয়া। তাহলে শোন, হাবুল শেখের মোবাইল মিসিং ছিল তো? হ্যাঁ, সেটা মিসিং ছিল। তার মানে ওই মোবাইলের মধ্যেই কোনো কিছু একটা রহস্য লুকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, সেটা কি হতে পারে? এনি গেসিং? আমি শতুকার এই কথা একটু ভেবে নিয়ে বললাম, আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে যখন হাবুল শেখের দেখা করার কথা ছিল, তখন অন্য কোনো কেউ তাকে ফোনে ডেকে নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। একদম ঠিক ধরেছিস। এখন প্রশ্নটা হচ্ছে, তাকে ওইভাবে কে ডাকবে, আর কেনই বা তার এই দশা করবে? হ্যাঁ শতুকা, আমারও না এই একটাই প্রশ্ন, সেটা কেন তুমি যদি আমায় একটু বলো। তার কারণ আমাদের সঙ্গে হাবুল শেখের এই যোগাযোগের কথা যারা এই গুরুত্বপূর্ণ জিনিস পাচারের সঙ্গে যুক্ত, তারা যেভাবেই হোক জেনে যায়, আর তারপর তারাই হাবুল শেখকে এখানে এভাবে ডেকে এনে মার্ডার করে। যে ডেকে নিয়ে এসেছিল তার সন্ধান পেয়েছো কি? যে আসল খুনি তার দায়িত্ব আমার নয়। আমি মাঝখানে যে ছিল, যে হাবুল শেখকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল, আমি তার সন্ধান আপাতত পেয়েছি। কিভাবে? লালবাজারে জানিয়ে মোবাইল কোম্পানির কাছ থেকে হাবুল শেখের নাম্বারে কোন নাম্বার থেকে ফোন গিয়েছিল সেটা জেনে নিয়েছি। কার নম্বর থেকে ফোন গিয়েছিল? ফোন গিয়েছিল ঘোজাডাঙ্গারি অনিল মণ্ডলের মোবাইল থেকে। কিন্তু অনিল মণ্ডলের জাল নথি ব্যবহার করে অন্য কেউ তো সিম তুলে সেই সিম ব্যবহার করে হাবুল শেখকে দিব্যি ডেকে আনতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই বাস্তব, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এরকম কোনো কাজ হয়নি। এটা জাস্ট একটা সম্ভাবনা। কিন্তু আমি যতদূর জানি, গোয়েন্দা শতুকা কোনো সম্ভাবনার ওপর নির্ভর করে এইভাবে কাজ করে না। শতুকা আমার এই কথাটা শুনে একটু হেসে বলল, হ্যাঁ, তুই যেটা বলেছিস সেটাও একেবারেই বাস্তব। গোয়েন্দা শতুকা কোনো সম্ভাবনার ওপর নির্ভর করে কাজ করে না, আর তাই গোয়েন্দা শতুকা জেনে নিয়েছে যে ওই অনিল মণ্ডল ঘোজাডাঙ্গারই একজন বাসিন্দা, আর তার সঙ্গে হাবুল শেখের ভালোই যোগাযোগ ছিল। ইনফ্যাক্ট ও নিজেই ছিল হাবুল শেখের এই পাচারের নানান কাজের অন্যতম সহযোগী। ও, তাহলে তো আমরা
একেবারেই অপরাধীর কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। হ্যাঁ, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, এটাই তো বাস্তব। আমরা গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেলাম অনিল মণ্ডলের ঘোজডাঙ্গায় বাড়িতে। প্রথমে সে আমাদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শতুকা যখন বলল, কি ব্যাপার অনিলদা, হ্যাঁ? তোমাকে যে ইটিন্ডাতে হাবুল শেখের সঙ্গে দেখলাম, আর তারপরই জানলাম হাবুল শেখ মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তুমি বলো তো যে এর পিছনে ঠিক কি রহস্য আছে? শতুকার মুখ থেকে এই কথা শুনে অনিল মণ্ডল বুঝে গিয়েছে বিপদ সামনে, আর তাই সে পকেট থেকে পিস্তল বার করতে যায়। কিন্তু তার আগেই শতুকা তার কেরালার প্রাচীন মার্শাল আর্ট কালারি পায়াততুর এক মারে তাকে একেবারেই মাটিতে ফেলে দিয়ে বলল, বল বল বল, তুই কেন হাবুল শেখকে ফোন করে ডেকে এনে মার্ডার করালি? বল। অনিল মণ্ডল এখন খুব ভয় পেয়ে বলছে, হাবুল এই পাচার চক্রের ভেতরে পুলিশের চর হয়ে কাজ করছিল। বাংলাদেশ থেকে একটা মাল আসার কথা, ও চেয়েছিল সেই মালটা পুলিশের গোয়েন্দাদের হাতে তুলে দিতে, তাই আমরা তাকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়েছিস? হ্যাঁ, কে তোদের এই খবর দিয়েছিল বল? আমাদের পাচার চক্রের হাত অনেক ওপর পর্যন্ত বিস্তৃত, আর এই খবরটা আমাকে দিয়েছিল বিএসএফ এর এই এলাকার কমান্ডার সুরেশ আগরওয়াল। এতক্ষণ শুনলেন জাদু স্তম্ভ রহস্য। প্রযোজনা শুভেন কুমার দাস, কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন, নির্দেশনা বরুণ দাস, শব্দগ্রহণ শৈবেশ আদক, গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস। এই নাটকে যাঁরা অভিনয় করলেন: সমক রায়, সঞ্জয় দাস, জয়ন্ত ভট্টাচার্য, পল্লব চক্রবর্তী, জয়দীপ ধর ও কুশল ভট্টাচার্য। এই চ্যানেল দেখুন, শেয়ার করুন, লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।